সব সময় ছেলের কথাই মনে পড়ে। ওর ছোট ভাই আছে, সব সময় ভাইয়ার কথাই বলে যে ভাইয়া কি আমাদের মধ্যে আর কোনোদিন আসবে না? তো আমি বলি যে না বাবা, আর তোমার ভাইয়া কোনোদিন আসবে না। আমার ভাই আমাকে নিয়ে যখন বৃষ্টি পড়তো আমার সাথে খুব মজা করে বৃষ্টির পানি নিয়ে মারতো হাতের মধ্যে নিয়ে নিয়ে, আমিও নিয়ে নিয়ে খুব মারতাম। প্রত্যেকটা ঘরে ও স্মৃতি। আমার বারান্দায়ও যদি কোনো ফুলের গাছ লাগাইছি সব মাটি ও আইনা দিচ্ছে। এমনি এরকম খেজুর খেয়ে ও খেজুরের বেশি মাটির ভিতরে ঢুকে দিচ্ছে, আর এরকম বারান্দার মধ্যে গাছ হয়ে গেছে। আমার ঘরে আর খাবার লোক নাই, বিস্কুট শেষ হয় না, চানাচুর শেষ হয় না, মুড়ি শেষ হয় না। এরকম বলি, বৃষ্টি আসলে বলি যে আরে আমার ছেলে আজ কোথায়, সেই বৃষ্টি বাদল জঙ্গলের মধ্যে আজ শুয়ে আছে। ছেলে মাদ্রাসা লেখাপড়া করতেন, হাফেজ ছিলেন, এলেম শিখবে, বড় আলেম হবে, বড় মুফতি মুহাদ্দিস হবে, এটা আমাদের তামান্না ছিল। আর আমরা তাকে ওইভাবেই গড়ে তুলছিলাম। আসলে ছেলে আমাদের বড় সোনার টুকরা ছিলেন। সে বাপ মায়ের ফরমাদারি ছেলে ছিলেন, বাপ মায়ের খেয়াল রাখতেন, বাড়ির সদস্যদের খেয়াল রাখতেন, ছোট ভাইয়ের দিকে বড় সহনশীল ছিলেন। আমার ভাই আমারে খুব আদর করতো, কোথাও গেলে আমাকে একসাথে নেওয়া যাইতো। আমার আব্বুর সাথে যদি জামাতে যাইতো আমার জন্য কোথা থেকে কিছু কিনে নিয়ে আসতো। তার অভ্যাস ছিল এটা যে ঘরে আসার পরে সালাম করতেন, ঘরের খোঁজখবর নিতেন, মা কি খাইছে, বাবা কি খাইছে, এগুলো খোঁজখবর নিতেন সবসময়। সে বড় মার ভক্ত ছিলেন, বেশি মাকে মহব্বত করতেন। মার কথা সবসময় মানুষের কাছে বলতেন, ওর মা খুব ভালো, যতই জ্বালাতন করুক সে কখনো, তার মা কখনো বকা দিতেন না, মা তার একটু পাগলা রাখতেন। মাদ্রাসা থেকে আসলে যদি বলি বাবা বিছানাগুলো ঝাড়ু দাও, ঘরটা গোছাও, মানুষ আসলে মানুষের নোংরা বলবে, তো এরকম কাজে কামে সব কিছুতে হেল্প করছে। 18 জুলাই সে মাদ্রাসা থেকে জোহরের নামাজ পড়ে বের হয়ে আসছে। আমাকেও বলে নাই, ওর আম্মুকেও বলে নাই, ওস্তাদদেরকেও বলে নাই। সে আসলে ওই সময় তার দিলের চাওয়া এটা ছিলেন যে সে দেশকে স্বাধীন করবে, দেশের জন্য কিছু করবে। তো সেইখান থেকে সে ওই মনের তামান্না নিয়ে সে মিছিলে আগাইতেছিলেন। রক্তাগুলো লেগেছে লেগেছে রে লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যা করে দিব অন্য। যাত্রাবাড়ি মোড় থেকে কুতুবখালীতে মিছিল ছিল, আর এই মিছিলের মধ্যে ওর পরিচিত কিছু বন্ধু ছিলেন। সে আসলে প্রথম কাতারেই ছিলেন, ইট পাটকেল মারতেছিলেন, পুলিশ টিয়ার গাছ টিয়ার সেল, রবার বুলেট এগুলো মারতেছিলেন। এক পর্যায়ে সে তার পায়ের মধ্যে গুলি লাগছেন, গুলি লাগার পরেও সে আসলে গুলিবিদ্ধ হয়েও পিছু হটেন নাই। আর সহপাঠীরা বলতেছিলেন তাকে যে আব্দুল্লাহ তোমার পায়ে গুলি লাগছে, তুমি চলে আসো। তো তারপরও সে আসে নাই, বরং সে আরো উদ্দীপনার সাথে আগাইতেছিলেন। একটা লোককে মারার জন্য একটা গুলি যথেষ্ট, কিন্তু তার হাতে একটা গুলি ছিলেন, কোমরে একটা গুলি, বুকে 3টে ছড়া গুলি।
পায়ে একটা গুলি, আর হাতে পুরা বাম হাতটা একবারে গোস্ত ছিল না, পুরা হাড্ডি দেখা যাইতেছে। এই অবস্থার ভিতরে তাকে নিয়ে অনাবিল হাসপাতালে চলে গেছে ছাত্ররা। বাম হাত ব্যান্ডেজ করার পরে এক ছাত্র বলতেছে, ভাইয়া তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও, আব্বু অথবা আম্মুর। তো আমি রিসিভ করার সঙ্গে সঙ্গে এক ছাত্র সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পরে বলতেছে, আঙ্কেল আবদুল্লাহ আপনার কে? আমি বললাম, আবদুল্লাহ আমার ছেলে হয়। তো বলে যে আপনার ছেলে তো মৌতের সাথে পাঞ্জা লড়তেছে, এই অবস্থা, গুলিবিদ্ধ হয়েছে আন্দোলনে, আপনি মেহরবানি করে খুব তাড়াতাড়ি অনাবিল হাসপাতালে চলে আসেন। আমি আমার বোন জামাইকে ফোন দিলাম যে আবদুল্লাহর এই অবস্থা, তুমি তাড়াতাড়ি চলে আসো। আসার পরে আমরা বাসা থেকে রাস্তায় নামার পরে ফোন দিলাম যে বাবা এখন আবদুল্লাহর কী অবস্থা? আঙ্কেল আবদুল্লাহ তো সেন্সলেস হয়ে গেছে, আপনি অনাবিল হাসপাতালে আসেন না, সরাসরি ঢাকা মেডিকেলে এমার্জেন্সি চলে যান। যাওয়ার পরে এমার্জেন্সি রুম, যেটা অনেকে গুলিবিদ্ধ অবস্থায়, অনেকে ওইখানে ছটফট করতেছে, চিল্লাচিল্লি করতেছে। তো আমি ওই কামরায় গেলাম। যাওয়ার পরে তো আমি পাশের রুমে গেলাম। যাওয়ার পরে দেখি হ্যাঁ এটাই আমার ছেলে। তো ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে আমার আর জবানে আর কথা ছিল না। আমি শুধু এই কথা আমার বোন জায়গায় বলছি যে আবদুল্লাহ শেষ দুনিয়াতে নাই। হ্যাঁ নুর আলম আবদুল্লাহ শেষ দুনিয়াতে নাই, হ্যাঁ সন্তান আজ দুনিয়াতে নাই। এই কথা বলার পরে আমি আর কথা বলতে পারিনি। খবর পাওয়ার পরে আমার সন্তান যে নাই, অনেক অনেক কষ্ট পেয়েছি আমি। আমি ওর বাবার কাছে বারবার ফোন দিতেছি আর বলতেছি কি অবস্থা। ও বলতেছে যে না, তোমার ছেলে এখন নাই, তুমি দোয়া করো। আমি আল্লাহর কাছে দোয়া করি, বলতেছি আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাইতেছি, আমি জানের বদল জান দেবো, তবু আমার ছেলেকে বাঁচায় দাও। আমার ছেলে আর আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে। এরকম করতে করতে আমি কিছু কিছু মাঝে মধ্যে এরকম জ্ঞান হারা হয়ে গেছি। যে এখন ছেলে নাই, কে আর খবর নেবে, কে আর বাবা বলে ডাকবে? কখনো আর এই ডাক শোনার কোনো সুযোগ নাই যে আব্বু আপনি কেমন আছেন, কি খাইছেন, কি করতেছেন, আব্বু আপনার শরীরের দিয়ে খেয়াল রাখেন। যে আমি অবশ্যই আমার ছেলের বিচার চাই। যারা হুকুমদাতা ছিলেন, বিশেষ করে এদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা সহ আরও যেনারা আছেন হুকুমদাতা, প্রত্যেকের আমি বিচার চাই। আমার ভাইকে যারা যারা মারছে তাদের হত্যার বিচার চাই। জি, বিচার চাই। একটা যদি গুল্লি মারতো তাও হয়তো অনেক, শুনছি যে 5-6টা গুল্লি মারছে আমার ছেলে। এতগুলো গুল্লি মারছে, কত না কষ্ট হয়েছে। আমরা যদি একটু সুই হানা দেয় হাতের মধ্যে, কত কষ্ট পাই। আর এরকম মনে করি যে আমার ছেলেকে এতগুলো গুল্লি মারলো। বিচার চাই অবশ্যই। বাবা হিসাবে আমার এটা কাব্য, যাতে পৃথিবীতে এমন ঘটনা না ঘটে যে নির্দয়ভাবে একটা 14 বছরের ছাত্ররে এইভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করা, এটা যাতে আর না ঘটে। কোনো বাপ মায়ের বুক যাতে এইভাবে আর খালি না হয়।